তো শুরু করি মেশিন লার্নিং। আজকে হচ্ছে আপনাদের যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ম্যাপ। আপনারা হচ্ছে আগেই মানে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করে আসছেন। এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আর সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মধ্যে পার্থক্য কি? সিম্পল লিনিয়ার রিগ্রেশনে যেটা হতো একটা x এর জন্য একটা y থাকতো, তাই না? একটা x এর জন্য একটা করে y থাকতো, কিন্তু মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে যেটা হয় সেটা হচ্ছে মাল্টিপল x থাকে, x1 x2 x3। এই মাল্টিপল x এর জন্য একটা করে কি থাকে? y থাকে। সাপোজ এখানে 1 এখানে 2 এখানে 3 হলে yes, এখানে 2 4 6 হলে yes, এরকম একটা করে। আমাদের এখানে অনেকগুলা ইনস্ট্যান্স বলে, এগুলাকে বলা হচ্ছে ইনস্ট্যান্স বা অ্যাট্রিবিউট। এগুলাকে বলা হচ্ছে ইনস্ট্যান্সেস অর অ্যাট্রিবিউটস। আর এইটাকে কি বলা হয় মনে আছে? লেভেল। তো অনেকগুলা ইনস্ট্যান্সের জন্য যদি ইনস্ট্যান্সের জন্য যদি একটা 1 y, এটাকে y দিয়ে প্রকাশ করা হয় লেভেল, সো 1 y থাকে। মাল্টিপল ইনস্ট্যান্সের জন্য যদি একটা y থাকে সেটাকে বলা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের সূত্রটা কি? মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের সূত্র হচ্ছে, রুল যেটা, সেটা হচ্ছে y b0 plus b1 x1 plus b2 x2 dot 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 bn xn। এইখানে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটা বড় হাতের x, নট ছোট হাতের x। দিস ইজ বড় হাতের x। কেউ ছোট হাতের x লিখলে কিন্তু কাটা দিয়ে দেবো, ভুল হবে। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে হচ্ছে যে একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের एग्जांपल দেওয়া আছে। তো এইটা আমরা এর আগে কি বের করতাম? আমাদের আগে একটা সূত্র কি ছিল? সিম্পল লিনিয়ার রিগ্রেশনে y b0 plus b1 x ছিল, মানে এই দুইটাই ছিল, তাই না? মনে আছে আপনাদের? এই x এর ভ্যালু দিয়ে বসে আপনারা টেস্ট করতেন। এইখানে হচ্ছে আমার অনেকগুলা x, তো এটা সূত্রটা আর এক নেই, সূত্র চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের এখানে অনেকগুলো বের করতে হবে, মানে যে কয়টা x আছে সেই x এর ভ্যালু তার সাথে যে b আছে b এর ভ্যালু, এগুলো সবগুলাই বের করতে হবে। তো আমাদের ভুলগুলো কি একটু দেখে আসি। ফার্স্টে আমাদের যে জিনিসটা বের করতে হবে এটা হচ্ছে b0। সো হোয়াট ইজ b0? b0 আসলে কিছুই না, ওই যে y টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আমি b0 এর ভ্যালু পেয়ে যাচ্ছি b1 x1 minus b2 x2 dot 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 bn xn। ওকে, এটা কিন্তু বড় হাতের x। এটা আমি যেভাবে লিখি না কেন এটা হচ্ছে বড় হাতের x। আপনাদের স্লাইডে সুন্দর করে লেখা আছে, এটা আপনারা মনে রাখবেন। ওকে, আর b বের করার সূত্র আসে এবার আমরা অন্য b গুলো, বাকি যে b গুলো, এটা হচ্ছে b0। b0 ছাড়া আছে b1 বের করার সূত্র আছে, b2 বের করার সূত্র আছে, এরকম করে। এখন b1 b2 আপনারা দেখতে পাচ্ছেন যে b1, তো এইগুলা মনে রাখার একটা সিস্টেম আছে। এই সূত্রটা কিন্তু অনেক বড়, কিন্তু এগুলো মনে রাখার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যখন আবার থাকবে b1 তখন ভিতরের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি x2। 1 এর সাথে থাকবে 2, এখানে 1 থাকলে এখানে 1 থাকবে, এখানে 1 থাকলে এখানে থাকবে হচ্ছে x2। ও এখানে আমিও ভুল করছি, দেখছেন? এখানে কিন্তু ছোট হাতের x, নট বড়, ছোট হাতের x2। এখানে কিন্তু ছোট হাতের x2। দেন কি থাকবে? b1 থাকলে x1 তার সাথে একটা y থাকবে মাইনাস সামেশন অফ x1 x2, মানে যে কয়টা আসলে x থাকবে সেগুলো সবই থাকবে। দেন হচ্ছে সামেশন অফ x2 y। যদি b1 থাকে তাহলে লাস্টে হবে x2 y। এবার b2 এর জন্য তাহলে কি হবে বলেন তো? এখানে কি হবে? সামেশন অফ x1 হবে, কারণ এখানে b2 আছে। b2 থাকলে এখানে
x2 এর সাথে স্কয়ার আছে ও x2 এর সাথে সামনে 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 ওটার সাথে হ্যাঁ নিচেরটা হবে স্কয়ার ওটা নিচেরটা এখনো লিখি নাই আচ্ছা তো x1 দেন যেটা থাকবে ওইটার সাথে y 2y হবে x2y দেন মাইনাস সামেশন অফ যে কয়টা x থাকবে সেই কয়টা এখানে x আমরা কিভাবে নেব যে x1 x2 দুইটা কেন তিনটা হইতে হতো তিনটা কখন হবে যখন আমার কোশ্চেনে x1 আর x2 এর সাথে আরেকটা কলাম থাকবে যদি আমার এখানে x3 থাকতো তাহলে এখানে আমার b3 ও বের করতে হতো বোঝা গেছে এখানে যেহেতু দুইটা আছে সেই জন্য আমরা জাস্ট x1 x2 পর্যন্তই থেমে যাচ্ছি ওকে সো এখানে সামেশন অফ x1 x2 x2 into summation of যেটা থাকবে ওইটা সরি যেটা থাকবে ওইটা x1 x1 y y এটা আর নিচের গুলো সব সেম common নিচের টুকু সবগুলাতেই সেম এটা হচ্ছে সামেশন অফ x1 square into summation of x2 square minus x1 x2 সামেশন অফ Summation. x1 into x2 তার হোল স্কয়ার whole square এখন x1 স্কয়ার সামেশন অফ x2 স্কয়ার মাইনাস সামেশন অফ x1 x2 হোল স্কয়ার ওকে তো এইখানে আপনারা যে ভুলটা করবেন শিওর ভুল করবেন সেই ভুলটা হচ্ছে আপনারা এই স্কয়ারটা দিবেন বাইরে এই স্কয়ারটা দিবেন ভিতরে আর এখানে হচ্ছে এখানে সিমিলার কাজ করবেন তো স্কয়ার বাইরে দেওয়া আর ভিতরে দেওয়ার মধ্যে পার্থক্য কি এইখানে x স্কয়ারের সামেশন এটা হচ্ছে x স্কয়ারের সামেশন আর এইটার মানে হচ্ছে আমি x এর ভ্যালু যেটা পাইছি Summation এর উপরে তাকে আছে। স্কয়ার দুইটার ভ্যালু কিন্তু এক না সো আপনারা কিন্তু এই ভুলটা করেন না এটা প্লিজ 10 বার আপনারা খাতায় লিখলে মনে থাকবে না হলে মনে থাকবে না এটা আমরা যখন পরীক্ষা দিছি আমরা এইভাবেই পরীক্ষা দিছি মুখস্থ করে কিন্তু এটা মনে রাখতে হইছে সো এই কষ্টটা একটু করতে হবে সেটা হচ্ছে এখন যদি আমাকে বলে হচ্ছে গিয়ে তিনটার জন্য সাপোজ B3 আছে তিনটা আছে তো তিনটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব সামনেরটা 3 হবে পরেরটা b2 হবে 2 দেখেন আমি একবার দেখি আর যদি B3 তিনটা হবে থাকে তাহলে B1 হবে হচ্ছে গিয়ে x3 summation of x2 square summation of x3 square কারণ কি আমার তিনটা আছে কি কি আছে x1 x2 আর x3 তো তখন এখানে দুইটা চলে আসবে এখানে একটা ছিল দেখে একটাই লিখছে ঠিক আছে তারপর এইখানে কি হবে summation of x1 x2 y ও সরি এটা যা আছে তাই summation of x1 y summation of x1 y আমি জায়গা কম নিয়ে ফেলতেছি বোর্ড কি আসতেছে দেখেন তো তাহলে পরে আপনাদের হারাই যাবে ওকে সো আমরা x1 x2 তিনটার জন্য যদি b1 করি তাহলে কি হবে ওই 1 বাদে বাকি যে x ওগুলো আমরা লিখব সামেশন আকারে লিখব যেরকম x1 স্কয়ার সরি x2 স্কয়ার সামেশন অফ x3 স্কয়ার বুঝতে পারছেন দেন এখান থেকে মাইনাস সামেশন অফ x1 y এটা যেমন ছিল তেমনই থাকবে তারপর হচ্ছে সামেশন অফ x1 সরি x2 আর x3 y বোঝা গেছে কি চেঞ্জটা হবে যদি তিনটা থাকে সেই ক্ষেত্রে এখানে শুধু ছিল x2 এখন হবে x2 x3 x1 y যেটা ছিল x1 y থাকবে আর ওই সাইডে হচ্ছে গিয়ে x2 y ছিল এখানে x2 x3 y হবে সো এরকম ভাবে চেঞ্জ হবে যদি তিনটা থাকে তো তিনটা আমি আপনাদেরকে দিব না ওটা আগে বলে দিচ্ছি জাস্ট আপনাদের জানার জন্য কি দেখাবো আপনাদের দুইটাই থাকবে ওটা আপনারা করবেন সমস্যা হবে না। তো এইখানে এটা করার জন্য আপনারা দেখেন যে কিভাবে করছে আসলে
সো এটা কি আমার বোর্ডে লেখার দরকার আছে নাকি আমি না, এখান থেকে দেখা যাচ্ছে? আচ্ছা তো বর্গ 20 স্যার ওখানে বুঝে আচ্ছা। তো এখানে দেখেন, এখানে আমাদের কোশ্চেনে কি দেওয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে 3 4 মানে x1 দেওয়া থাকবে, x2 দেওয়া থাকবে, which is capital X not smaller capital X। এই ক্যাপিটাল X থেকে আমরা আমাদের সূত্রে কি ছিল, স্মলার x না ক্যাপিটাল X? স্মল স্মল x। স্মল x কে কিভাবে কনভার্ট করব? এই যে দেখেন এটা এখানে আছে, নাম্বার দিয়ে ভাগ করব। এটাকে কি করব? দেওয়া আছে x অফ i স্কয়ার, i এর ভ্যালু 1 2 যাই হোক ওইটা হবে। সো আমরা যদি x1 বের করি তাহলে এটা কেমন হবে? x1 স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ x, এটা বড় হাতের x, আচ্ছা আমি বড় হাতের x মনে করব, x i স্কয়ার 1 i স্কয়ার মাইনাস মাইনাস সামেশন xi ইনটু হোল স্কয়ার সামেশন অফ x1 হোল স্কয়ার বাই n। n হচ্ছে কি টোটাল টোটাল কয়টা আছে এখানে ভ্যালু? টোটাল যদি 6টা থাকে 6টা, 5টা থাকলে 5টা n। তো আমরা স্কয়ার গুলোর ভ্যালু আবার এইভাবে বের করব। সো এই ছোট x এর জন্য সবগুলোরই সেম, এখানে কিছু চেঞ্জ নেই। সো এটা নিয়ে টেনশন করা লাগবে না। আচ্ছা দেন x y i y, এটার জন্য আবার আরেকটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে কি আগে আমরা কি করতাম, আগে আমাদের এখানে যে স্কয়ার হতো মানে x ই দুইবার গুণ হতো, এখানে i y থাকলে দেখেন এখানে সহজ জিনিসটা হচ্ছে এখানে x স্কয়ার মানে কি x x, এরকম না? এই জন্য x স্কয়ার। যদি এখানে x1 এর সাথে y থাকে তাহলে কি হবে? জিনিসটা দেখতে হবে হচ্ছে কি সব জায়গায় x1 y মাইনাস x1 y, যে এই সাইডে হবে y, মানে আগে x ছিল দেখেই স্কয়ার গুলো হচ্ছিল, দুইটা x ছিল। এইটাকে যদি আমি ভাঙাই জিনিসটা আসলে হইতে হচ্ছে x1 x1 ইকুয়াল টু x1 বড় হাতের x1 দেন মাইনাস সামেশন অফ বড় হাতের x1, এটার সাথে আবার সামেশন অফ বড় হাতের x1 তারপরে। তো আমি ধরেন এইটাকে এখানে বড় হাতের x না, এখানে আমি যদি y বসাই দিই তাহলে এগুলো সব চেঞ্জ হয়ে y হয়ে যাবে না? তো সেটাই হচ্ছে x y এর সূত্র, বুঝা গেছে? মানে এটাও যে আলাদা কিছু তা না, আপনার এই x স্কয়ারটা মনে রাখলে বাকি সবগুলাই আপনার মনে থাকবে। x স্কয়ার কেন আসছে? x x হচ্ছে এখানে x যদি y হয় তাহলে সবগুলোর সাথে y যাবে, x1 এর সাথে যদি x2 যায় তাহলে সবগুলো x1 x2 হবে। সো এইখানে কঠিন কিছু নাই, এখানে আপনারা এমনি মনে রাখতে পারবেন, বলে দিলাম যে কিভাবে মনে রাখতে পারবেন। ঠিক আছে? সো আপনারা এই একটা সূত্র শিখলেই হবে, এইটা দিয়ে আপনারা এই তিনটা সূত্র বানায় ফেলতে পারবেন। ওকে, তো আমরা এবার দেখি যে আসলে কি কি করা লাগতেছে, এত কিছু কেন বের করা লাগতেছে। ফার্স্ট অফ অল এই যে দেখেন আমার যে সূত্র আগেরটা, ওই সূত্র ছিল হচ্ছে x2 স্কয়ার, এই জন্য আমার x মানে x স্কয়ার ছিল না, ছোট হাতের x স্কয়ার, এই জন্য আমার x স্কয়ার বের করা লাগলো। দেন হচ্ছে xy ছিল, এই জন্য আমরা এই যে xy এর সূত্রটা লিখছি। দেন x1 x2 ছিল, তো x1 x2 এর সূত্র লিখছি। যেগুলো আছে সবগুলো আগে লিখে নিছি, নিয়ে তারপর করছি, তাহলে আপনার করতে সুবিধা হবে। ওকে, সো এবার দেখে আসি টেবিলে যাই যে কি কি আসলে বের করা লাগতেছে। তো আমার এই তিনটা জিনিস দেওয়া থাকবে কোশ্চেনে। এরপরে আমার ছোট হাতের x বের করতে গেলে কিন্তু আমার বড় হাতের x এর ভ্যালু লাগবে, তাই না? ছোট হাতের x এর ভ্যালু বের করতে গেলে এই যে দেখেন ছোট হাতের x হচ্ছে যে এটা, এই ছোট হাতের x এর ভ্যালু বের করতে গেলে আমার বড় হাতের x এর ভ্যালু লাগবে। এখন বড় হাতের x এর কি কি ভ্যালু দরকার? ফার্স্ট অফ অল দরকার হচ্ছে x স্কয়ার। সো আমরা x স্কয়ার বের করে ফেলছি। x1 এর জন্য যেরকম দরকার x2 এর জন্য সিমিলারলি দরকার স্কয়ার বের করা। সো এই দুইটা বের করে ফেলছি। দেন কি দরকার? দেন হচ্ছে কি যেখানে আমার এই সূত্রটা যে x1y, এই সূত্রটার জন্য আমার x1y দরকার। সো আপনাদের কি করলে সুবিধা হবে? আপনাদের প্রথমে x1y এবং x স্কয়ার, এই যে x1y
x স্কয়ার এবং x1 x2 এই সূত্রটা বের করে নিতে পারলে আপনাদের প্রথমেই ভালো। এটার সাথে তো আরেকটা আছে x2 স্কয়ার। এই যে এই সূত্র, এই কয়টা সূত্র আগে আপনারা লিখে নিতে পারলে ভালো। আগে যদি আপনারা লিখে নেন তাহলে আপনার মাথায় অটোমেটিক আসবে যে আমার কি কি বের করা লাগবে, অথবা আপনারা প্র্যাকটিস করলে এটা এমনিই পারবেন, কঠিন কিছু না। x1 x2 x1y x2y আর x1 into x2 বের করবেন, বের করে সবগুলা সামেশন বের করছে, সবগুলা সামেশন বের করছে। অনলি x1 x2 যেগুলো দেওয়া ছিল ওইগুলা কি বের করছে এটা বলেন তো? এভারেজ, এভারেজ বা মিন, এভারেজ বা মিন বের করছে। এখন কোনটা কি কাজে লাগতেছে একটু দেখি। তো এইখানে দেখেন কোনটা কি কাজে লাগছে। প্রথমে হচ্ছে আমার যেগুলো বের করলো, এবার i is equal to 1 মানে কি x এর ভ্যালু 1, এখানে x i লিখছিলাম না, ওইটাই আর কি। আপনারা এত i চাই লেখা লাগবে না, আপনারা x1 equal to লিখে ডাইরেক্ট সূত্র লিখে দিবেন, x2 equal to লিখে ডাইরেক্ট সূত্র লিখে দিবেন, i ওই দরকার নেই। তো x1 x2 লিখলো, লিখে ওইখান থেকে যে ভ্যালুগুলো পাইছে এগুলো বসাইছে, বসানোর পর আবার ছোট হাতের x এর ভ্যালুগুলো বের হয়ে গেছে। এই যে এইটারও দরকার ছিল ওই সূত্রে, এগুলো লিখছে। লিখে সবগুলো ভ্যালু যখন বের করা শেষ, তারপর আমার b তে ভ্যালু বসাইছে, b, এই যে b1 b2, b1 b2 এর সূত্রের জন্য এতক্ষণ আমরা কষ্ট করলাম। এবার b1 b2 তে এই ভ্যালুগুলো বসানোর পর আমরা কিছু একটা ভ্যালু পাইছি, সেই ভ্যালুটা b1 b2 পাওয়ার পর আমরা কি পাবো? আমরা b0 পাবো। এই যে b0, b1 b2 পরে আমরা পাবো b0, b0 এর ভ্যালু হচ্ছে এটা। তারপর b0 যদি পেয়ে যাই তাহলে তো আমরা y এর মান পেয়ে গেলাম, ঠিক আছে, y এর মান আমরা পেয়ে গেলাম। তো এই যে y এর মান, এইখানে আপনাকে কোশ্চেনে কি বলা হবে? y এর মান তো পাই নাই, y এর মান এখনো পান নাই, আপনার y এর ইকুয়েশনে সবগুলো ভ্যালু পাইলেন। এরপর আপনার কোশ্চেনে বলা হবে x টেস্ট ফর x1 equal to suppose 50, x2 is equal to 40, এরকম কিছু একটা দেওয়া হবে, মানে এখানে কিছু একটা মান দিয়ে দেওয়া হবে আপনাদের, বা আপনার রোল পার্সেন্ট 2% এরকম দেওয়া হবে, যেটার উপর ভিত্তি করে আপনারা এই y-টা টেস্ট করবেন যে আমি যে মডেলটা বানাইছি এই মডেলটা ঠিক আছে না ভুল। ক্লিয়ার? সিম্পল লিনিয়ার ইকুয়েশনের মতোই, কিন্তু এখানে দুইটা x বা তিনটা x এর জন্য মানে থাকে। ওইখানে আমরা x করছি একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এটাই। কিন্তু এখানে একটু কঠিন জিনিস হচ্ছে যে এই পর্যন্ত এইগুলো বের করে আনাটা একটু কঠিন। এখানে অনেক হিজিবিজি লাগতেছে। বাসায় গিয়ে সুন্দর মতো একটা খাতা বের করবেন, খাতায় ফাঁকা ফাঁকা দিয়ে করবেন। ফার্স্টে হচ্ছে এই সূত্রগুলো লিখবেন, সূত্রগুলো লিখে ফাঁকা ফাঁকা করে আপনি আপনার পরীক্ষার জন্য একটা নোট বানায় ফেলবেন। এইখানে হচ্ছে কি এটা তো পিডিএফ এ করা, এই জন্য কম্পিউটারটা দেখতে অনেক হিজিবিজি লাগতেছে। আপনি আপনার সুবিধা মতো ফাঁকা ফাঁকা করে এগুলো বানায় ফেলবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু সূত্র খুবই বড় হলেও ইজি আছে। বি এর যে সূত্রটা, এটা তো দেখাই দিলাম কিভাবে আসবে। একটা বি এর সূত্র যদি পারেন, বাকি বি এর সূত্রও পারবেন। একটা এক্স এর সূত্র যদি পারেন, বাকি চারটা এক্স এর সূত্রও পারবেন। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা এবার বলেন, যে সূত্র নিয়ে বা কিছু নিয়ে কোনো সমস্যা আছে? ওকে, সো এইটাই হচ্ছে গিয়ে মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন। তো তো এর মাধ্যমে আমাদের আপনাদের আরেকটা রিলেশন আছে যেটা আসলে পরীক্ষায় দেওয়াই সম্ভব না, এটা হচ্ছে মাল্টিভ্যারিয়েন্ট। তো মাল্টিভ্যারিয়েন্ট নিয়ে আমি জাস্ট একটু থিওরি বলি। মাল্টিভ্যারিয়েন্টের থিওরিটা হচ্ছে, মাল্টিভ্যারিয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমার অনেকগুলা, মাল্টিভ্যারিয়েন্ট হচ্ছে আমার যদি অনেকগুলা x এর জন্য অনেকগুলা y থাকে, সাপোজ আমার x1 x2 এর জন্য y1 y2 আছে, এই টাইপের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে মাল্টিভ্যারিয়েন্ট লিনিয়ার ইকুয়েশন। এই মাল্টিভ্যারিয়েন্ট লিনিয়ার ইকুয়েশন আসলে একটু বড়, সো এইটা আপনাদের পরীক্ষায় দিলে আপনাদের যে টাইম থাকে এটা শেষ করতে একটু কষ্ট হবে। সো এটা
আর পরীক্ষায় দিব না, তবে এটা কিভাবে কাজ করে সেইটা আমি নেক্সট দিন দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। আজকে যে জিনিসটা না, আজকে আমার শেষ হয়ে যাবে, এখন আরেকটা ম্যাথ বাকি আছে। আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো, এখানে বোর্ডে আর কাজ নাই, সো আপনাকে যে জিনিসটা দেখাবো এটা আপনাদের মিডের আগে দেখাতে চাইছিলাম কিন্তু আমি দেখাতে পারিনি। সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর একটা মেথড। আপনারা সুপারভাইজড লার্নিং শিখছেন কিন্তু আনসুপারভাইজড লার্নিং এর কিছু শিখেন না। কিন্তু প্রশ্ন আসছিল মানে লেখা ছিল যে আনসুপারভাইজড লার্নিং কাকে বলে, আর তো কিছু আসে না। মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল, আমি ওইটাই তো কনফিউজ ছিলাম। হ্যাঁ, ওখানে ছিল যে আনসুপারভাইজড লার্নিং, আমি ক্লাসে থিওরি পড়েছি, ম্যাথ তো দেখি, সো ওটা আলাদা। সো হ্যাঁ, আচ্ছা আপনাদের ইকুয়েশনও আছে, ওটা আমি সামনের ক্লাসে দেখাবো। ইকুয়েশন আছে, ইকুয়েশন এগুলো হচ্ছে ম্যাথ, আপনাদের এবার ম্যাথে ভরা। আচ্ছা এখানে আর নাই। স্যার দুটো টপিক তো মোটামুটি কনফার্ম, দুটা সাজেশন কনফার্ম স্যার, মেশিন লার্নিং প্রসেস আর এই ম্যাথ। এবার তো থাকবে না। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। এতক্ষণ আমরা সুপারভাইজড লার্নিং দেখছি, আনসুপারভাইজড লার্নিং এর একটা ম্যাথ দেখবো, তারপরে আমরা হচ্ছে লজিস্টিক বিভিন্ন রিগ্রেশন মডেলে চলে যাব। তো আনসুপারভাইজড লার্নিং কাকে বলে? আনসুপারভাইজড লার্নিং হচ্ছে যেখানে উই ডোন্ট হ্যাভ এনি ওয়াই, একটা এক্স থাকবে কিন্তু উই আমাদের কোনো ওয়াই থাকবে না, কোনো লেভেল থাকবে না, ডাটা জাস্ট সাজানো থাকবে। আপনাকে বের করতে হবে যে কোন ডাটা কোন দলের মধ্যে পড়ে, আপনাকে ক্লাস্টার ক্রিয়েট করতে হবে। হোয়াট ইজ ক্লাস্টার? ক্লাস্টার হচ্ছে সাপোজ আপনার এরকম ডাটা কিছু আছে, যেখানে দেখতেই পাচ্ছেন এরকম কিছু ডাটা আছে, তো আপনার কিন্তু এক একটা এক এক ধরনের ডাটা, তো আপনাকে ডাটাগুলোকে এমন ভাবে মেশিন লার্নিং একটা প্রসেসের মাধ্যমে এমন জায়গায় আনতে হবে যেন আপনি ডাটাগুলো কোনটা কোন কিসিমের ডাটা সেটা আলাদা করে ফেলতে পারেন, কোন ধরনের ডাটা আলাদা করতে পারেন। যেরকম এইটা হচ্ছে এক রকমের ডাটা, এইটা হচ্ছে আরেক রকমের ডাটা, আবার এইটা হচ্ছে আরেক রকমের ডাটা। তখন আপনারা বলতে পারবেন এটা হচ্ছে ডাটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে সার্কেল। তো আপনার ডাটাগুলো কিভাবে আসে সেটা হচ্ছে কি বের করার সিস্টেমে হচ্ছে কি আমার আচ্ছা, তো সেটা বের করার সিস্টেমে হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। তো আনসুপারভাইজড লার্নিং এ আমাদের বলা থাকবে না কোন ডাটা কোন ক্লাসে পড়ে, তাই না? কখনো বলা থাকবে না, এটা আমাদের নিজেদের বের করতে হবে। তো সাপোজ আপনাদের অনেকগুলো ডাটা দেওয়া আছে, ধরেন এরকম অনেকগুলো ডাটা দেওয়া আছে, এখন আপনাকে এই ডাটাগুলোকে ক্লাসিফাই করে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। বলা আছে যে দুই ভাগে ভাগ, তো আমরা একটা উপায় আজকে শিখবো এটা ভাগ করার, তার নাম হচ্ছে কে মিনস ক্লাস্টার। ঠিক আছে, কে মিনস ক্লাস্টার। কে মিনস ক্লাস্টারিং যেটা করে ও হচ্ছে গিয়ে আপনি কে এর একটা ভ্যালু থাকবে, কে এর একটা ভ্যালু দিবেন, যে ভ্যালুটা দিবেন সেই কয় ভাগে ডাটাকে ভাগ করে ফেলবেন। কে হচ্ছে গিয়ে ধরেন 2 দিলাম, 2 দিলে ও করবে কি কোন ধরনের ডাটা সেটা অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে এক ধরনের ডাটাকে এক সাইডে আর এক ধরনের ডাটাকে আরেক সাইডে অটোমেটিক নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি সাপোজ একটা ডাটা ইনপুট দিলেন, নতুন কোনো ডাটা ইনপুট দিলে সেই ডাটাটা কোন দলের মধ্যে পড়বে
সেটাও প্রেডিক্ট করতে পারবে। আপনারা যখন প্রেডিকশন দেখছেন সিম্পল লিনিয়ার রিগ্রেশনে যে আপনি x এর একটা ভ্যালু দিলেও বলে দিতে পারে, এরকম আপনি নতুন কোনো ডাটা দিলেও প্রেডিক্ট করতে পারবে যে এটা কোন ধরবে। ধরেন এখানে আমি একটা ডাটা দিলাম, তো চিন্তা করে বের করবে যে এটা এইটাই করবে নাকি এইটাই করবে। বোঝা গেছে? সো এইভাবে আপনাকে একটা মডেল ট্রেন করতে হবে যেন এটা বুঝতে পারে যে কোনটা কোন ধরনের ডাটা করবে। তো সাপোজ আমরা একটা মডেল দেখে ফেলি। বোর্ড কত দূর আসতেছে? পুরোটা আসতেছে? না আপনার হাত পর্যন্ত না, আরেকটু দিকে যাবে, আরেকটু দিকে। হ্যাঁ, ঠিক আছে। তো সাপোজ ধরেন আমাদের অনেকগুলো ডাটা দেওয়া আছে। কয়টা ডাটা? 1 2 3 4 5 6টা ডাটা দেওয়া আছে। ঠিক আছে, 6টা ডাটা আপনার দেওয়া আছে। তো আপনাদের এটা ক্লাসিফাই করতে হবে। তো 6টা ডাটা দেওয়া যে আছে, এটা একটা কি? এটা একটা কোঅর্ডিনেশন সিস্টেম না? এগুলা একটা 2D একটা ধরেন একটা 2D পেজের উপরে অনেক কিছু ডাটা দেওয়া আছে। তো প্রত্যেকটা বিন্দুর কি আছে? একটা x আছে আর একটা y আছে না? x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট, তাই না? এটা মনে আছে আপনাদের? জিওমেট্রিতে পড়ছিলেন আমরা আগে। এটার x কত? ধরেন এটার x হচ্ছে কি 2 আর একটা y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 3। মনে আছে? প্রতিটা বিন্দুর একটা x থাকে আর একটা y থাকে 2D স্পেসে। তো এরকম একটা x একটা y আছে। তো সাপোজ আমাদের আচ্ছা সাপোজ আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, ডাটাগুলো আছে হচ্ছে এইভাবে। এটা ওকে। তো ডাটাগুলো দেওয়া আছে, সাপোজ এই বিন্দুগুলো x y পয়েন্ট আপনার অলরেডি দেওয়া আছে। তো x y পয়েন্ট দেওয়া আছে ধরেন ms প্লাস 10 দেওয়া আছে। আচ্ছা x y পয়েন্ট এগুলো না আগে লিখে দিই। তো x y পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 185 185 ধরেন এইটার পয়েন্ট হচ্ছে 185 72। দেন আরেকটা পয়েন্টের হলো হচ্ছে 170 56। দেন আরেকটা হলো হচ্ছে 168 60। দেন আরেকটার ভ্যালু হচ্ছে 179 68। দেন আরেকটা হলো হচ্ছে 182 70। দেন আরেকটা হলো হচ্ছে 188 77। ওকে। সো এই ডাটাগুলো আমার দেওয়া আছে। মানে 6টা পয়েন্ট, এখানে 6টা পয়েন্টের জন্য আমার 6টা ডাটা দেওয়া আছে। এগুলা কি? এগুলা হচ্ছে গিয়ে x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট প্রতিটা বিন্দুর জন্য আছে। এখন আমার বের করতে হবে যে এইখানে দুইটা ক্লাস্টারে ভাগ করে ফেলতে হবে, দুইটা গোত্রে ভাগ করে ফেলতে হবে। ঠিক আছে, এমনে ভাগ করতে হবে যেন এক গোত্রের লোক আরেক গোত্রে না যায়। মানে আমার যেন এক ধরনের লোক এক ধরনের গোত্রের মধ্যেই থাকে। ঠিক আছে, এক ধরনের রিজনের মধ্যেই থাকে। এটা বের করতে হবে। এটা বের করার সিস্টেম কি? ফার্স্টে দুইটা সেন্ট্রয়েড ধরে নিব। হোয়াট ইজ সেন্ট্রয়েড? সেন্ট্রয়েড মানে দুইটা সেন্টার ধরে নিব যেখান থেকে আমরা এই দুইটা যে এরিয়া ভাগ করব, এরিয়া ভাগ করা শুরু করব। সেই এরিয়া ভাগ করার জন্য আমরা দুইটা সেন্টার ধরলাম। তো সাপোজ আমরা এইটাকে ধরলাম C1 বা সেন্টার 1, এটাকে ধরলাম সেন্ট্রয়েড 2। এগুলোকে বলা হয় সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড 1, সেন্ট্রয়েড 2। তো সেন্ট্রয়েড 1 আর সেন্ট্রয়েড 2 থেকে আমরা কিভাবে বের করব? তো সেন্ট্রয়েড 1 আর 2 থেকে আমি এইবার এটা লেখার ভালো যে সিস্টেম, সেই সিস্টেমে চলে যাব। মানে অ্যাকচুয়ালি আপনারা খাতায় কিভাবে লিখবেন। তো সেন্ট্রয়েড 1 আর সেন্ট্রয়েড 2 আমরা নিলাম। এখানে
প্রথমটার ভ্যালু কি ছিল 185/72 দেন 170 56 168 60 179 16 18272 আর হচ্ছে 18877 তো আমরা হচ্ছে সেন্ট্রয়েড ধরে নিব প্রথম দুইটাকে সাপোজ ধরে নিছি আপনারা যে কোনো দুইটাই ধরতে পারেন মানে যে কোনো দুইটা ধরতে পারেন তো আমি ধরলাম যে কোনো প্রথম দুইটাকেই সেন্ট্রয়েড ধরে নিচ্ছি ওকে তো নেওয়ার পরে আমরা হচ্ছে কি করব প্রতিটা সেন্ট্রয়েড থেকে এগুলা ডিসটেন্স বের করব প্রতিটা সেন্ট্রয়েড থেকে ডিসটেন্স বের করব তো ডিসটেন্স বের করার সূত্র কি ডিসটেন্স বের করার একটা সূত্র আছে সেই ডিসটেন্স বের করার সূত্র হচ্ছে ডিসটেন্স এটা এই সূত্রটা আপনারা ছোটবেলায় ম্যাথে করছেন root over x naught minus xc whole square plus y naught minus yc whole square x naught না লিখে আমরা xi লিখতে হবে এটার মানে হচ্ছে প্রতিটা x থেকে সেন্টারের x বিয়োগ হবে সেটার হোল স্কয়ার হয়ে রুট হবে এটা কিন্তু হোল রুট প্লাস প্রতিটা y থেকে সেন্টারের y কি হবে বিয়োগ হবে সেটা স্কয়ার হবে এইটা যে কোনো দুইটা বিন্দুর আপনারা এটা পড়ে আসছেন যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব বের করতে এটা জ্যামিতিতে থাকা ছিল যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র এটা নরমাল সূত্র স্পেশাল কিছু না যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব এইভাবে আমরা বের করি আচ্ছা তো এরপর আসি তো আমাদের সেন্ট্রয়েড হচ্ছে দুইটা তো এইটা একটা এখানে আছে C1 আর এখানে ধরেন আমরা C2 এই দুটো নিলাম নেওয়ার পরে এগুলো দূরত্ব আপনাদের বের করতে হবে তো কিভাবে বের করব ফার্স্টে হচ্ছে C1 এর ক্ষেত্রে বের করব তো C1 এর ক্ষেত্রে আপনার ভ্যালু কি হবে কি আছে xi কি হবে xi হচ্ছে এইটাই মানে এইটাই 185 - 185 185 - 185 হোল স্কয়ার প্লাস এটা y কি 72 72 মাইনাস সেন্ট্রয়েডের কি ওটাও 72 সব 0 এটা আসবে 0 as usual এখানে আসবে 0 আর পয়েন্টার ক্ষেত্রে কি আর পয়েন্টার ক্ষেত্রে হচ্ছে 170 মাইনাস কত 85 185 এটা এটা হচ্ছে 72 মাইনাস 52 মাইনাস 56 এটা এটা 56 মাইনাস 72 ওই একই আসবে কেন একই আসবে কারণ এখানে স্কয়ার দাও আছে স্কয়ার আছে নেগেটিভ হলে এটা পজিটিভ হয়ে যাবে সো এটা হচ্ছে কি ভ্যালু কত আসে ভ্যালু আসে হচ্ছে 21.93 আপনারা লাস্ট দুই ডিজিট পর্যন্ত মিলেই এনো পরীক্ষা যতই দশমিক আসে ওই আগেরটার ক্ষেত্রে আছে দুই ডিজিট আচ্ছা সিমিলারলি এইটা থেকে কাকে বিয়োগ দিব এইটাকে বিয়োগ এটা দেখা তো কিভাবে বিয়োগ দেব বুঝছেন তো নাকি আরো একটা দেখাই দিব না স্যার বুঝছি ওকে তো বুঝলে এইটা থেকে এটা বিয়োগ দিলে ভ্যালু আসে হচ্ছে 20.81 দেন এইটা থেকে বিয়োগ দিলে আসে হচ্ছে 7.21 দেন আসে 3 দেন আসে 5.83 এরপর C2 থেকে সিমিলারলি আমরা বিয়োগ দিব এটা হচ্ছে আমরা C1 থেকে এখন বিয়োগ দিছি আমরা C2 থেকে এটাকে বিয়োগ দিব C2 মানে কি এই যে এটা তখন এইটা 185 চেঞ্জ হয় কি হবে এখানে 170 হবে আর এটা হবে 185 56 ঠিক আছে তো এই ভ্যালু মানে এইটার ভ্যালু হচ্ছে এখন এইটা এইটা থেকে যদি বিয়োগ দেওয়া শুরু করি তাহলে আসে 21.930 then 4.47 then হচ্ছে 15 then 20 then 27.66
এরপর নিচে একটা রো থাকবে যেখানে আমার ডিসিশন হবে ডিসটেন্স ফ্রম C1 or C2 ডিসটেন্স ফ্রম C1 or C2 এখন আমরা কোন গোত্রে পড়বে এটা বের করব কে কোন গোত্রে পড়বে বা কে কোন রিজিয়নে পড়বে সেটা বের করব কে কোন রিজিয়নে পড়বে কিভাবে বের করব দেখেন একটা বিন্দু আছে যেই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব 0 এই বিন্দুর দূরত্ব 21.93 কার কাছে আছে বিন্দুটা C1 এর কাছাকাছি আছে না তাহলে C1 মানে C1 গোত্রে পড়ে ওকে নেক্সট হচ্ছে 21 আর এটা 0 তাহলে কার কাছে আছে C2 মানে আমরা ধরেন C1 ধরলাম এটাকে C2 ধরলাম এটাকে তো কার কাছাকাছি আছে বিন্দুটা তার আন্ডারে যাবে এইটা এখানে কার কাছাকাছি আছে এই বিন্দুটা কার কাছাকাছি আছে C2 তে স্যার C2 তে রাইট এটা C1 C1 এটা C1 এটাও C1 তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি একটা ভাগ কিন্তু করে ফেলছি কি ভাগ করে ফেলছি এই দুইটা হচ্ছে কি আমার C2 কোন রিজিয়নের আন্ডারে আছে C2 মানে এই ডাটাগুলোকে আমরা কি বলবো C2 এর ডাটা C2 রিজিয়নের ডাটা বুঝা গেছে মোটামুটি ক্লিয়ার হচ্ছে আর বাকি যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা বলবো C1 রিজিয়নের ডাটা সো আমরা অলরেডি দুই ভাগে ভাগ করে ফেলতে সক্ষম হইছি কমটা হচ্ছে C1 কমটা মানে বুঝুন 0 তে তো C1 0 তে C1 কেন কারণ এই বিন্দুটার দূরত্ব কার থেকে কম কার থেকে কাছে 0 থেকে C1 এটাই কাছে না ধরেন এই যে C1 একটা জায়গা তো এই বিন্দুটার দূরত্ব কার থেকে কাছে এই যে এর কাছ থেকে কাছে না এর কাছ থেকে কাছে সরি ভুলটা লিখছি এই যে এই বিন্দুটার দূরত্ব কার কাছ থেকে কাছে এর কাছ থেকে কাছে না এর কাছ থেকে কাছে দেখা যাচ্ছে আপনার চোখে দেখলে মনে হচ্ছে C1 থেকে কাছে সো আমি দিয়ে দিব C1 সো এখানে প্রতিটা বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে যে বিন্দুটা যার কাছে আমি এটা তার আন্ডারে দিয়ে দিলাম সেকেন্ডটা হচ্ছে এর থেকে কাছে C2 থেকে কাছে এই যে এই বিন্দুটা এর কাছে মানে 0 এর থেকে 21 মিটার দূরে এটা 0 মিটার দূরে এইটাই এটা হচ্ছে কি এটা 20 এটা 4.47 মানে এটা C2 এর কাছে মানে দূরত্ব হচ্ছে 4.47 মানে বেশি কাছে সো এটা C2 এইটার ক্ষেত্রে হচ্ছে সিমিলারলি এটা কাছে বুঝতে পারছেন কাছে ঢাকা হাওয়া ছবি 3 থেকে 5 দিনের টিকিট এর মধ্যে হয়ে গেছে হাওয়া মানে বিক্রি কোনো রিমোট দিয়ে করতেছ গণপরিতে এসো What? সত্যি করে কও এটা কে চালাইতেছে স্যার পাশের রুম পাশের রুম মনে হয় আচ্ছা ওকে তো এইটাতে একবার করলাম এখন আমরা যে সেন্টারটা ধরে নিছিলাম ওই সেন্টারে কি আমার অ্যাকচুয়াল সেন্টার এটা আমরা জানি না কারণ কি আমরা এটা ধরেই নিছি আন্দাজে ধরছি এখন আমার এমন সেন্টার নিতে হবে যেটা হচ্ছে আমার ধরেন এইখানে এইটা একটা রিজিয়ন এই রিজিয়নের সেন্টার হওয়া উচিত হচ্ছে এইটা না কিন্তু সাপোজ আমরা ধরে নিছি হচ্ছে এইটা ফার্স্টে তো আমাকে এমন একটা ক্যালকুলেশন করতে হবে যেন আমার সেন্টারটা আসলে এমন জায়গায় আসে যেটা আসলে বেস্ট পজিশন যেটাই আসলে আমার সেন্টার হওয়া উচিত আমরা তো ধরে নিলাম এই দুটো সেন্টার ধরে নিলে তো হইল না এই দুইটার জন্য আমার একটা সেন্টারটা বেস্ট পজিশনে আসা উচিত সেইভাবে আমার জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে সেটা এখন কিভাবে করব তো সেইটার জন্য আমরা কি করব C1 এর জন্য আমরা নতুন একটা সেন্টার ডিফাইন করব C1 এর জন্য সেই সেন্টারটা কি হবে
এখন একটা সেন্টার ডিফাইন করতে গেলে আমার কি কি লাগে, x লাগে আর কি লাগে, y লাগে। x নতুন x কি হবে, নতুন x হচ্ছে c1 এর আন্ডারে কি কি x আছে বলুন তো, 185 প্লাস ওই আসছেন এটা 179 প্লাস আরটা c 182 188। এইটাকে আমরা এভারেজ করব, আমরা যে x এর ভ্যালুটা পাইছি এখান থেকে আমরা এভারেজ করব, এভারেজ করে নতুন একটা সেন্টার বের করব। এভারেজ কত, 4 দিয়ে ভাগ করব, কারণ কি আমি 4টা পয়েন্ট পাইছি, 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার কত আসবে 183.5। দেখেন সেন্টার আগে ছিল 185, এখান থেকে সেন্টার চলে আসছে 183.5, মানে ইনটু সেন্টার আমরা চাপা নিয়ে গেছি। ওকে, এটার জন্য y কি হবে, y হচ্ছে কি 72 প্লাস 68 প্লাস 7277, এটাকে আবার 4 দিয়ে ভাগ দিলে কত আসে 72.95। সো নিউ সেন্টার কত হচ্ছে 183.5 ওকে। সিমিলারলি আমরা কার জন্য বের করব, C2 এর জন্য বের করব। এবার এটা আচ্ছা জায়গা যেহেতু নাই তো আমরা এখানে কি বের করব, C2 এর x কি কি আছে 170 168 170 100 বাই 2 কত আসে দেখেন তো, ক্যালকুলেটর আছে কাগজ 170 যোগ না স্যার যোগ 168 বাই 2 then y এর ভ্যালু কত আসবে 56 plus 60 by 2, 56 plus 60 by 2, plus 60 by 2 সো আমার সি নতুন যে C2 হবে, C2 টা হবে 169 আর 58। এইবার আমার তো সেন্টার চেঞ্জ হয়ে গেল না, এইবার এই সেন্টারের জন্য আমার এই কাজটা আবার করতে হবে, তো এইটা হচ্ছে আইটারেশন 1, ইটারেশন 2, এরপরটা ইটারেশন 2। ইটারেশন 2 তে আমি আবার এই কাজটা করব, করার পরে চেক করব যে এমন একটা সময় এমন একটা সেন্টার আসবে যখন আর সেন্টার চেঞ্জ হবে না, দেখবেন যে সেন্টার যা ছিল তাই আসতেছে। সেই ইটারেশন পর্যন্ত আমার বারবার এই কাজটা করতেই থাকতে হবে। এবং এই যে চেঞ্জ হলো, এই চেঞ্জের জন্য দেখবেন কি এইখানের এই C1 C2 এর যে দূরত্ব এটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল ধরেন C2, এটা C1 হয়ে যাবে, এটা আবার C1 ছিল C2 হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এইভাবে করতে 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 আপনারা এমন একটা সিস্টেম বানাতে পারবেন যেই সিস্টেমটা আসলে আপনাকে যে ডাটাগুলো ছিল ডাটাগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে একদম খুব পারফেক্টলি। তখন আপনি অন্য কোনো ডাটা যদি দেন, যেরকম আমি যদি পরীক্ষা করে দিই যে এটার জন্য টেস্ট করো, তো ওই ডাটার জন্য কত হবে আপনারা প্রেডিক্ট করতে পারবেন মডেল থেকে। পরীক্ষায় কিভাবে আসবে, পরীক্ষায় আসবে হচ্ছে আমি আপনাদেরকে ডাটা দিয়ে দিব, ডাটা দিয়ে বলবো যে আইটারেশন 2 অথবা আইটারেশন 3 পর্যন্ত বল, তার মানে এই সেম কাজ কয়বার করব, তিনবার করব। সেটা আপনি এইভাবেই করতে হবে এমন না, আপনি আমাকে যদি দেখাইতে পারেন যে এইটা এর ভ্যালু কোনটা কাছে সেটা হচ্ছে এটা, তাইলেই হবে। এমন না যেরকম টেবিল বানায় করতে হবে, আপনি আপনার সুবিধা মতন করবেন, জাস্ট দেখাবেন যে কোনটার ভ্যালু কাছে সেটা বের করবেন। নতুন সেন্ট্রয়েড বের করতেছেন, এই ক্যালকুলেশনটা করবেন, ধাম করে পাশের জায়গাটা দেখে বসাই দিবেন, ঠিক আছে? কারণ আপনাদের যদি এই ক্যালকুলেশন না করে ডিরেক্ট আমি দেখি যে এটা করে রেখে দিচ্ছেন, তাহলে কিন্তু আমি মার্কস দিব কেটে রেখে দিই। সো আপনাকে এইটা একটু কষ্ট করে করবেন, এটা কিন্তু সহজ। আর হচ্ছে এই যে দুইটা ডিফারেন্স বের করা, এটা কিন্তু ক্যালকুলেটর খুব সহজেই করা যায়, ডিসটেন্সটা ওটাও করে দিবেন। সো এটাই হচ্ছে কেএমএস ক্লাস টাইপ, এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর জন্য আমরা ইউজ করি।
আমি পরীক্ষা ইটারেশন 2 বা 3 পর্যন্ত দিব এবং আমি ডাটাগুলো দিয়ে দিব, আপনারা জাস্ট বের করে দেখাবেন। তারপর আমি একটা র্যান্ডম ডাটা দিয়ে বলবো যে এইবার টেস্ট করেন এটা কোন কোশ্চেনে পড়ে। সাপোজ আমি আপনাকে একটা ডাটা দিলাম 128 আর 72, এরকম একটা ডাটা আমি দিয়ে দিব। এইটার জন্য এবার টেস্ট করবেন। কিভাবে টেস্ট করবেন? এইটার থেকে আপনি এইটার বিয়োগ দিবেন এবং এইটার বিয়োগ দিবেন, দিলে যার কাছে সেম কাজ, এই কাজটাই করবেন, এই সেম কাজটাই করবেন। সাপোজ আমি এরকম দিলাম, আপনি এখানে একটা দাগ টেনে বলবেন যে 128 72, এইটার জন্য আপনি একটা ডিসটেন্স বের করবেন। সাপোজ এটা আসলে 6.83 আর এখানে আসলে আছে 7.8, তো তখন আপনি বসায় দিবেন যে এটা হচ্ছে C1, C1 আসবে। সো মাই অ্যানসার ইজ C1, অ্যানসার C1। ক্লিয়ার? স্যার পিছনের দিকে শুধু অ্যাড করে দিও, ওটা ডিসটেন্স হ্যাঁ, ওটা ডিসটেন্সটা একটু বের করে দিন। এটা কখন করবেন? ফার্স্ট ইটারেশনে করবেন না, একদম শেষের ইটারেশনে, কারণ তার আগে আপনি ট্রেন করছেন মডেলটাকে, আগের দুইটা ইটারেশনে আপনি বানায় নিছেন, র্যান্ডম নিছি, তারপর একটা ফিক্সড ভালো পজিশনে নিয়ে গেছি, নিয়ে গেছেন, তারপর করছেন, রাইট। আপনি এখন কিন্তু র্যান্ডম নিয়ে কাজ করতেছিলেন, আপনি একটু ভালো পজিশনে যাওয়ার পর তারপর বসায় দেখবেন যে কি আসে। বুঝে গেছে? পারবেন না এটা? অবশ্যই স্যার। ঠিক আছে, এবার কিন্তু ম্যাথ একটু বেশি থাকবে। ম্যাথ করতে আপনাদের যদি ভালো লাগে যাদের, তারা একটু মজা করবে। স্যার এটা মজা পাবো। এই ম্যাথটা আপনারা হচ্ছে ইউটিউবে পাবেন, আর আমি স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই, এটা আমি টাইপ করে দিয়ে দেবো। স্যার এটা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমরা পাইছি, নিউমেরিক্যালে তো ক্লাস 10 থাকার কথা না। ইটারেশন গুলো পাইছি, সেম প্রসেস। না না এটা 8টা 10টা ইটারেশন করার পর শেষে গিয়ে নিউমেরিক্যালে আছে যে নিউমেরিক্যালে এটা আছে যে ইটারেশন করে আসতে হয়, আসার পর পাওয়া যায়। আমার জন্য সুবিধা, কারণ আমি ম্যাথমেটিক্স নিয়ে মাস্টার্স করতেছি। আচ্ছা, তাইলে তো আপনার এগুলো বুঝবার, এগুলো তো কোনো বিষয় না। তাইলে ঠিক আছে, স্যার ক্লাস আছে। হ্যাঁ, ক্লাস শেষ হবে না। এটা